শত্রুতা কেন হবে? এবং শত্রুতা হওয়ার তো কিছু নাই। কেউ শত্রুতা বলেছে হওয়ার তো কিছু নাই। কাজ না হলে দেখা হয় না। আচ্ছা সে কাজের মানুষ, আমি কাজের মানুষ। তার কাজে সে ব্যস্ত থাকে, আমার কাজে আমি ব্যস্ত থাকি। সো ওভাবে দুজন দুজনের সাথে সময় কাটানো হয়নি। এইটুকুই। না, আমি তার প্রতি মনক্ষুণ্ণ হব কেন? বাংলাদেশের ১ নম্বর স্টার। তার প্রতি মনক্ষুণ্ণ হওয়ার রাইটই তো আমার নাই। আচ্ছা না স্টার হলে যে মনক্ষুণ্ণ হয়তো মানে হওয়া যাবে না না, সেটা আমি কেন ঠিক না। মনক্ষুণ্ণ হব? সে আমাকে ভালো ব্যবসা দিয়েছে। রাইট দুটো ছবিতে ভালো ব্যবসা দিয়েছে। তার প্রতি মনক্ষুণ্ণ হওয়া তো আমার সাজে না। শাকিব খানকে বিপদে ফেলার আমি কে? শাকিব খানকে বিপদে ফেললে শাকিব খান নিজেই ফেলবে। আবার বিপদ থেকে রক্ষা করলে নিজেকে নিজেই রক্ষা করবে। আমি কেউ না। না, সরে আসার কিছুই নেই। যা সঠিক তা তো সঠিকই। যা ভুল তা ভুল। আমাদের ইন্ডিয়ার সাথে কাজ করার নীতিমালাতে অনেক পরিবর্তন দরকার। যে নীতিমালাগুলো ছিল সেই নীতিমালাগুলো আমাদের জন্য স্বাস্থ্যকর নয়। আমাদের জন্য স্বাস্থ্যকর নয়। আমাদের জন্য স্বাস্থ্যকর না হলে আমরা সেই নীতিমালাটা মানব কেন? এইজন্য আমি ইন্ডিয়ার সাথে কখনো কোনো যৌথ প্রয়োজনে কাজ করিনি। আমি ইন্ডিয়াতে কখনো শুটিং করার দরকার মনে করিনি। কিন্তু একটি আনফরচুনেট ওয়েতে রাজকুমারের একটি অ্যাকশন দৃশ্য করার জন্য ইন্ডিয়ার সেটে আমারে কাজ করতে হয়েছিল ২ দিন। এছাড়া আমি কিন্তু প্রেফার করি না ইন্ডিয়ার সাথে এভাবে কাজ করাটা। শত্রুতা কেন হবে? এবং শত্রুতা হওয়ার তো কিছু নাই। কেউ বলেছে শত্রুতা হওয়ার তো কিছু নাই। কাজ না হলে দেখা হয় না। আচ্ছা সে কাজের মানুষ, আমি কাজের মানুষ। তার কাজে সে ব্যস্ত থাকে, আমার কাজে আমি ব্যস্ত থাকি। সো ওভাবে দুজন দুজনের সাথে সময় কাটানো হয়নি। এইটুকুই। শত্রুতা কিছু তৈরি হয়নি। আচ্ছা আসলে শত্রুতা শব্দটা হয়তো ভুল কিন্তু আপনিও তার প্রতি মনক্ষুণ্ণ হয়েছিলেন রাগান্বিত হয়েছিলেন না, আমি তার প্রতি মনক্ষুণ্ণ হব কেন? বাংলাদেশের ১ নম্বর স্টার। তার প্রতি মনক্ষুণ্ণ হওয়ার রাইটই তো আমার নাই। আচ্ছা না স্টার হলে যে মনক্ষুণ্ণ হয়তো মানে হওয়া যাবে না না, সেটা আমি কেন ঠিক না। মনক্ষুণ্ণ হব? সে আমাকে ভালো ব্যবসা দিয়েছে। রাইট দুটো ছবিতে ভালো ব্যবসা দিয়েছে। তার প্রতি মনক্ষুণ্ণ হওয়া তো আমার সাজে না। যাই আচ্ছা হোক, বাবু ভাইয়ের প্রশ্নের উত্তর, হিমেল আশরাফের নিয়ে কাজ করছি। এটার সাথে শাকিব খান কোত্থেকে যুক্ত হইলো বুঝতে পারলাম না। ১ম উত্তর হচ্ছে এইটা। আর শাকিব খানকে বিপদে ফেলার আমি কে? শাকিব খানকে বিপদে ফেললে শাকিব খান নিজেই ফেলবে। আবার বিপদ থেকে রক্ষা করলে নিজেকে নিজেই রক্ষা করবে। আমি কেউ না। আমরা তো আমাদের গল্প বলবো। আমরা কেন অন্যের গল্প বলবো? আমাদের দেশের মানুষের গল্প আমাদের বলতে হবে। আমাদের সাধারণ মানুষের গল্প আমাদের বলতে হবে। আমি তো মনে করি ভালোবাসার কোনো বিকল্প নাই এই পৃথিবীতে। ভালোবাসা দিয়ে মাউন্ট এভারেস্টও জয় করা যায়। আমি বিশ্বাস করি। ভালোবাসার গল্প বলতে হবে। পরিবার ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না। পরিবার ছাড়া সে নিঃসঙ্গ একাকী জঙ্গলের একটা মানুষে পরিণত হয়। সুতরাং পারিবারিক গল্প বলতে হবে। এর পাশাপাশি কিছু মজা লাইফে থাকে। আমরা সেগুলো এনজয় করার চেষ্টা করি। সুতরাং কিছু মজার সিকোয়েন্স ছবিতে থাকতে হবে। কিছু দুঃখ জীবনে থাকে। সেই দুঃখর কিছু টাচ ছবিতে থাকতে হবে। এগুলো দেখেন আপনি বনলতা এক্সপ্রেসে কিন্তু পুরোপুরি আছে। একটি লাশের কথা আছে, সামাজিক একটি ছবি যেটা মজার বলতে কথা চাচ্ছেন, আছে। সামাজিক গল্প রাইট, রাইট। সাথে একটু ছোট্ট করে একটা নিটল প্রেমের গল্প ঢুকিয়ে দেওয়া হয়েছে। সাবিলা নূর আর এর মধ্যে ডক্টর আমাদের শরীফুল রাজের মধ্যে। আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। স্টার কাস্ট বা স্টারডম সুপারস্টার খুব বেশি ফ্যাক্ট না যদি গল্পের মানে শক্তি থাকে। স্টার কাস্ট বা স্টারডম ফ্যাক্ট হচ্ছে বাজেট নির্ভর ছবির জন্য। গল্পের শক্তি দিয়ে যদি আপনি স্টার কাস্ট না করে হ্যাঁ বড় বাজেট দিয়ে ছবি বানান, তাহলে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে একটু ঝামেলা। কারণ আমাদের মাল্টিপ্লেক্স গুলো এখনো হয়ে ওঠেনি। এখনো সিঙ্গেল স্ক্রিনের আয়ের দিকে আমাদের তাকিয়ে থাকতে হয়। মাল্টিপ্লেক্স যদি অনেকগুলা হয়ে যেত, তাহলে কিন্তু স্টার কাস্ট আর ফ্যাক্টর হবে না। আচ্ছা তখন কিন্তু গল্পের জোরটাই প্রধান হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে বড় বাজেটের ছবি করতে গেলে স্টার কাস্টের একটা ব্যাপার আছে। কারণ এই কয়েকটা মাল্টিপ্লেক্সে আপনি চালিয়ে সে বাজেটটা কভার করতে পারবেন না। দেখেন, আপনি তো নিশ্চয়ই শুনেছেন যে রোজার ঈদে একটা ছবি রিলিজ হয়েছে। ১০-১২ কোটি, ১৫ কোটি, ১৬ কোটি টাকা খরচ প্রিন্স করেছে। ডিজাস্টার রকস্টারের অবস্থা খারাপ মানে হ্যাঁ, এগুলো কি রকস্টার আমি শুনেছি বাইরে থেকে ১০.৫ কোটি খরচ হয়েছে। বাংলাদেশের মার্কেট কি ১০.৫ কোটির আছে? ১০.৫ কোটি অ্যাচিভ করতে গেলে কত কোটি টাকা সেল করতে হয়
তা কি সেই প্রডিউসার হিসাব করেছে? বা 15 কোটি টাকা অ্যাচিভ করতে গেলে, আমি লাভের কথা বাদ দিলাম, আগে আসলটা অ্যাচিভ করতে গেলে কত কোটি টাকা সেল করতে হবে সেটা তো হিসাব করতে হবে ভাই। রাইট, আপনি খুবই যে বাজেটে ছবি বানাবেন, আপনি যা সেল করবেন, আপনার হিসাব রাখতে হবে। আপনার ফুটফলস কত হলো, আপনাকে এটা হিসাব করতে হবে। ফুটফলস এর উপরে কাউন্ট হবে আপনার টাকা। আপনার 3 কোটি টাকার বাজেটের ছবির ফুটফলস আর 15 কোটি টাকা বাজেটের ছবির ফুটফলস দিয়ে তো আপনার বাজেট উঠবে না। সুতরাং আমরা কেন বাজেটের পিছনে দৌড়াচ্ছি, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় কোশ্চেন। এখন আপনি যদি মনে করেন শাকিব খানকে 1 নম্বর নায়ক বাংলাদেশে, সে বছরে কয়টা ছবি দেয়? 2টা ছবি দেয়। একটা ছবি ফ্লপ হলে আরেকটা ছবিতে সে রেমুনারেশন কমালে কি হবে, এটা আপনারা দর্শকরা ভালো সিদ্ধান্ত নিতে পারবেন এটা থেকে। ছবির সংখ্যা যদি বাড়ে, মাল্টিপ্লেক্স যদি বাড়ে, সেক্ষেত্রে রেমুনারেশনের অ্যাডজাস্টমেন্ট, প্রথম কথা হচ্ছে সিঙ্গেল স্ক্রিন গুলাকে মাল্টিপ্লেক্সে রূপান্তরিত করতে হবে। আচ্ছা। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন সিস্টেমটাকে ঠিক করতে হবে। তৃতীয় কথা হচ্ছে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পাইরেসি হয়ে যাবে, এই ভয় থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। রাইট। চতুর্থ কথা হচ্ছে খসরু ভাই যেটা বলেছেন যে পারিশ্রমিকের ব্যাপারটা নিয়ে ভাবতে হবে। আমি তো কোনো বাজেটের ছবির ইন্ডাস্ট্রি তৈরি হয়নি আমি এটা বলি নাই। আচ্ছা, বড় বাজেটের ছবিতে বড় রিস্ক, ছোট বাজেটের ছবিতে ছোট রিস্ক। এত বড় বাজেটের ছবি বানালে হ্যাঁ, সেই বাজেট কি বাংলাদেশের ইন্ডাস্ট্রি থেকে তুলে নিয়ে আসা সম্ভব? রাইট। এইটা হিসাব করা উচিত। আচ্ছা। তৈরি হয়নি আমি তো এটা বলি নাই, হইতেই পারে, করতেই পারে। সে তো ফ্রিল্যান্স ডিরেক্টর, আমার তো জি। হাউসের ডিরেক্টর না। আমার সাথে কাজ নাকি করে নাকি ঘর কমফোর্টেবল বদল হলো? এখনো তো হয়নি, দেখেন হয় কিনা। আচ্ছা, আচ্ছা। কত কিছুই তো রটে, সবই কি বটে। না সেটাই। যেহেতু সোশ্যাল মিডিয়ায় বিষয়গুলো আসছে এখন এজন্য আমি একটু এখন খোলাসা করছি। ঈদের পর পর ছবি যদি শুনি, 25 দিন আগের ছবি, এটা হঠাৎ করে কাউকে না জানিয়ে দিয়ে দেওয়া, কত রকম কত কথাই তো শুনি। একটু হাইপ ক্রিয়েট করার চেষ্টা, কত রকম কথাই তো শুনি। হইতে পারে না এরকম কিছু? হইতেই পারে। তবে রাইট। ভাই তবে ভাই আমরা ঈদের জন্য কাজ করি, আমরা ছোট প্রডিউসার, আমরা কখনো মার্কেট কন্ট্রোল করার চেষ্টা করি না। বড় বড় প্রডিউসাররা আসেন, কাজ করেন, ক্যামেরা বুমের সামনে দাঁড়িয়ে বলেন মার্কেট কন্ট্রোল করার জন্য এসছি। বিভিন্ন নায়ককে বলেন, বিভিন্ন অ্যাক্ট্রেসকে বলেন, বিভিন্ন ডিরেক্টরকে বলেন, আমরা শুনতে পাই, এগুলো আমাদের কানে আসে। তো তাদেরকে আমার সালাম, ভাই কাজ করেন, কোন দেশের মার্কেটকে কন্ট্রোল করতে যাওয়ার চেষ্টা করেন না। কারণ মার্কেট নিজের গতিতে প্রবাহিত হয়। মার্কেটকে কন্ট্রোল করতে গেলে নিজেকেই কন্ট্রোল হয়ে যেতে হয়। উনি বললেন যে ও প্রিয়তমা রাজকুমার দিয়ে কিছু হয় নাই, এখন স্ট্যান্ডার্ড ছবি হবে তুফানের মতো। হতে পারে, করতে পারে, অবশ্যই। তারা যেহেতু ইন্ডিয়ার টাকা নিয়ে করে, ইন্ডিয়া থেকে টাকায় বাংলাদেশে নিয়ে এসে করে, এই জন্য তাদের এগেনস্টে দুদকে ফাইলও হয়েছে। দুদকে ইনভেস্টিগেশনও করছে যতদূর শুনেছি, পেপার পত্রিকায় দেখেছি। তো হতে পারে, তারা তো পারতেই পারে ভাই, তারা করতেই পারে। তাদের পক্ষে যারা কথা বলে তাদেরও কি যোগসাজশ আসে, সেগুলোও খুঁজে দেখবে নিশ্চয়ই সংশ্লিষ্ট অথরিটি। আমি এটাই আশা করব। ভালো কিছু হোক, ভালো সিনেমা হোক, নোংরামি না হোক। বাংলাদেশে ১ম এই ধরনের কথা বা এই যে পরস্পর বিরোধী কথা, তর্ক, এগুলোর এই নোংরামিটা শুরু হলো সুড়ঙ্গ এবং 2023-এর প্রিয়তমা। কোরবানির থেকে হ্যাঁ, সুড়ঙ্গ ভার্সাস প্রিয়তমা, এবং এটা পরবর্তীতে তর্ক স্বীকারও শুরু করলেন। হয়নি, এক প্রকার তর্ক হয়েছে। এক এক মানে ওয়ান সাইডেড তর্ক এক হয়েছে। এক হ্যাঁ, মানে এক পক্ষ নোংরামিটা শুরু করলো, পরবর্তীতে তারা বললেও এটা নাকি ক্যাম্পেইনের স্বার্থে করা হয়েছিল। কিন্তু নোংরামিটা ছড়িয়ে গেল। এইটা নিয়ে আসলে ইন্ডাস্ট্রি আ কতটা লাভবান হইলো? মানে এটা না, সত্যি। লাভবান হচ্ছে না তো, ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে। আমরা নিজেরা নিজেরা কুত্তার মতো কামড়াকামড়ি করছি, এটা কি ঠিক? এখানে তো অনেক কিছু বড় ব্যাপার আছে ভাই। কিছু কথা বলতে গেলে তো বলতেই হয়। এখন আপনি যখন এই কোশ্চেনটা করেছেন তখন আমি উত্তর দেই। প্রিয়তমা রিলিজের পরে আমি রাজকুমার রিলিজ দিলাম 2024-এর রোজার ঈদে। 2023-এর কুরবানি ঈদে ঝগড়াগুলা স্টার্ট করলো সুড়ঙ্গ ডিরেক্টর। সামহাউ উনি মাদ্রাসায় পড়ে, উনি অনেক কিছু জানে, অনেক কিছু বললেন। হুম, ঠিক আছে, ভালো কথা ভাই, আমরা ছোট মানুষ। আমাদের একটা পারিবারিক শিক্ষা আছে যে কাউকে কিছু নেগেটিভলি বলা উচিত না। বলি নাই, বলতে চাই নাই। 2024-এ রোজার ঈদে আমার রাজকুমার গেল। তারপরে
কোরবানি ঈদে তুফান আসলো। তুফান আসার সময় ওই 2023-এর যে সুড়ঙ্গ ছবির যে প্রডিউসার মহোদয়, উনি আমার কাছে আসলেন। তখনও 5ই আগস্ট ঘটেনি, আওয়ামী হ্যাঁ লীগ ক্ষমতা থেকে পালিয়ে যায়নি। আসলেন, এসে বললেন, ভাই আমার তুফান রিলিজ হচ্ছে, আপনি আমাকে উইশ করেন। আমি তাকে উইশ করলাম অবশ্যই। তার সাথে ছবি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলাম যে তার ছবির আমি সর্বাঙ্গীন শুভকামনা করছি। হঠাৎ কি হলো, সরকার পতন হলো, ওনারা অনেক বড় প্রডিউসার হয়ে গেলেন, সিন্ডিকেট বানায় ফেললেন, 5 জনের সিন্ডিকেট, 6 জনের সিন্ডিকেট। আমরা একটু চিপাই ছিলাম, কথাটা ঠিক। আওয়ামী লীগ নিয়োজিত রাষ্ট্রপতির ছেলে আমি, আমি তো চিপাই থাকবোই, তাছাড়া কে চিপাই থাকবে? কিন্তু সেই চিপাই থাকার যে এইরকম অ্যাবিউজ হবে, এটা তো বুঝি নাই। ঠিক আছে, তারা ছবি করছে, তাদের সাথে কারা ছিল আমরা সবই জানি। সময় মতো সবাই সবকিছু জানবে ইনশাল্লাহ। কে কার সাথে কিভাবে কি কাজ করেছে, কে কিভাবে কাজ করে, এগুলা তো সত্য কখনো চাপা থাকে না। সত্য কখনো চাপা Right. থাকে না, তার কারণ হচ্ছে প্রডিউসার আর এক্সিকিউটিভ প্রডিউসারের মধ্যে পার্থক্য আছে। আচ্ছা সিনেমা হলের মাল্টিপ্লেক্সে এখন একটা ফ্যাশন হয়েছে, সিনেমা রিলিজ দিলে আর্টিস্টরা এবং প্রডিউসাররা যে বুম এবং ক্যামেরার সামনে বসে থাকে, হ্যাঁ ওখানে তাদের ইন্টারভিউ দেখে বোঝা যায় যে কে প্রডিউসার আর কে এক্সিকিউটিভ প্রডিউসার। এক্সিকিউটিভ প্রডিউসারের মিনিংটা তো বোঝেন নিশ্চয়ই। হ্যাঁ আপনি আপনি যেটা বলতে যাচ্ছেন স্পষ্ট যে হয়তো অন্য খাত থেকে টাকা নিয়ে এসে সে জাস্ট পোশাকি প্রডিউসার হিসেবে কথা বলছে, এই তো মানে। জি, ব্যাপারটা এরকমই। হুম 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 হুম। ব্যাপারটা এরকমই। যাক, এগুলা আসলে কাদা ছড়াছড়ি করব না, তবে একটা কথা আপনার কিন্তু মাধ্যমে আমার দর্শক। প্রশ্নটা এই জন্য তুলছি না, আশাদ, আমি এগুলো এগুলো বন্ধ আমি হওয়া একটা উচিত না। উত্তর দিয়ে, হ্যাঁ অবশ্যই বন্ধ হওয়া উচিত। এই হাও, জন্যই কিভাবে বলছি কিভাবে বন্ধ করবেন? আমাদের সংযম হতে হবে। রোজার মাসে সংযম করি না, ছবি রিলিজের সময় সংযম করব। কোনো মুখের নীতিমালা, কোনো সংযম আনতে হবে। প্রসেস? নীতিমালা তো গভর্নমেন্টের কাজ। নীতিমালা আচ্ছা তো গভর্নমেন্ট আমাদের ডাকলে আমরা গভর্নমেন্টকে তথ্য দিয়ে সহায়তা করব।